This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও রাজ্যে শুট আউট, বাংলায় শুট আউট। ভারত বাংলাদেশ সীমান্তে আরও একটি বাংকারের সন্ধান। একের পর এক আপডেট, একের পর এক ব্রেকিং, সব খবর নিয়ে শুরু করছি তিনটে নিউজ রুম লাইভ স্টুডিও থেকে। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। নিউজ রুম থেকে লিমা রয়েছে আপনাদের সঙ্গে। লিমা আর মঞ্জিরার সঙ্গে নিউজ ডেস্ক থেকে আমি শুভজিৎ রয়েছি তিনটে নিউজ রুম লাইভে। আর আজকের তিনটি নিউজ রুম লাইভ শুরুই করব দিনের সবথেকে বড় খবর দিয়ে। কৃষ্ণনগর সেক্টরের টুঙ্গি বর্ডার, যেখানে আরও একটা বাংকারের হদিশ পাওয়া গিয়েছে। 1.5 কিলোমিটারের মধ্যে চারটে বাংকার। কোথা থেকে এলো, কারা রাখলো, এবং এই বিষয়ে একাধিক প্রশ্ন আসছে, কিন্তু ছবিটা দেখা বেশি গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই টুঙ্গি বর্ডারের বাংকারের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যেটা প্রথম TV9 বাংলা আপনাদের সামনে রেখেছে। আমাদের রিপোর্টার মহাদেব সেখানে পৌঁছে গিয়ে একটার পর একটা বাংকারের ছবি দেখিয়েছে, এবং যে চতুর্থ বাংকারটি, যেখানে যেটা দেখে কোনো বোঝার উপায় নেই যে ওই সাদামাটা একটা টিনের ঘর, তার ভিতরে বাংকার থাকতে পারে। হ্যাঁ, দেখে মনে হবে একটা টিনের ঘর, কিন্তু তার মধ্যেই রয়েছে বাংকার। তাহলে কি কিছু মজুত করার পরিকল্পনা ছিল? কি ছবি দেখা গেছে দেখাবো আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। একটার পর একটা যখন বাংকার পাওয়া যাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে যে এখানে একটা কোনো রকম চক্রের কারবার চলছিল। আমি একটু নিচে নেমে দেখানোর চেষ্টা করি। ফাঁকা মাঠ জমি, সেখানে কিন্তু এই কারবারটা চলছে। তা না, কারবারটি চলছে তা কেন বলছি, আমি দেখাই, দেখো বাংকারটির উচ্চতা তোমায় দেখাই। আমি যদি দাঁড়াই এখান থেকে, তাহলে দেখো আমি কিন্তু নাগাল পাচ্ছি না কত বড় বাংকার, তুমি অনুমান করতে পারছো। হাত দিয়ে উঁচু করে দেখালেও কিন্তু দেখো আমি কিন্তু এর উচ্চতা কিন্তু ধরতে পারলাম না। আমি একটু এই দিকটাও দেখাই, দেখো কতটা লম্বা, বিশাল লম্বা একটা বাংকার, যেখানে দেখো কয়েক লক্ষ নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করেছে। তেমন কিন্তু এই বাংকারের মধ্যে মানুষজন বসবাস করতে পারবে। আর কটা বাংকার আছে এই প্রশ্ন কিন্তু কেউ বলতে পারছেন না, কারণ মানুষ জানেন, মানুষ মুখ খুলছেন না। কারণ বাংকার একটার পর একটা BSF যখন পাচ্ছে, তখন রাজ্য পুলিশের একটা দায়িত্ব থেকে যায় প্রশাসনিক দেখভালের জন্য এই সকল জায়গায়। কিন্তু সেখানে রাজ্য পুলিশ কোথায়, কিভাবে কারা করলো, এই খবর কেন রাজ্য পুলিশের কাছে ছিল না? স্পটের ছবিটা আমাদের রিপোর্টার আপনাদেরকে দেখিয়েছে। এই মুহূর্তে মহাদেব আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। মহাদেব, আজ গোটা বাংলার মানুষকে তুমি সেই ছবি দেখিয়েছো, যা দেখে সত্যিই আমাদের প্রত্যেকেরই ভয় লেগেছে, চিন্তা হয়েছে, উদ্বেগের ছবি। আর এটা শুধু আমরা বলছি না, এক্সপার্টরাও এই কথা বলছেন। কিন্তু এই জমির মালিককে, কোথা থেকে এই বাংকারগুলো এলো, কারা রাখলো, কারণ কি, স্থানীয় মানুষজন থেকে কে কি বলছেন, তুমি এখনো পর্যন্ত সবার সাথে কথা বলে কি জানবে? একদমই, তোমাকে তার আগে আরেকটি উদ্বেগের ছবিটা দেখাই। কারণ দেখো, আমি রয়েছে কিন্তু এটা হচ্ছে মাসদিয়া সুধীররঞ্জন কলেজ, আর এই কলেজের ঠিক পাশেই রয়েছে যে সামনে যে রাস্তা, আর সেই রাস্তা থেকে মাত্র বলা যায় ঢিল ছুড়লে সেই বাংকারে গিয়ে পড়বে। আমি দেখাবো এখানে মানুষজন রয়েছে, বসতি রয়েছে, ঠিক দেখো বসতি রয়েছে, বসতির পাশেই আমি একটু দেখাবো এই যে বাগানটা দেখা যাচ্ছে, সেই বাগান যেখানে রয়েছে, সেই বাগানের মধ্যেই তুমি দেখতে পাবে যে বাংকার তৈরি করা হয়েছে। একে থেকে বসত বাড়ি রয়েছে, তারা জানেন না, তারা বলতে চাইছেন না, জানেন না তো বিষয়টা তা নয়। কারণ এতদিনের ঘটনা, এতদিন ধরে হচ্ছে যে ঘটনা, সেই ঘটনা তারা না জানবেন না, বা যেখানে এত লোকের আনাগোনা হচ্ছে, যাতায়াত হচ্ছে, বা এত বড় একটা বাংকার তৈরি করা হচ্ছে এই এলাকায়। মূলত দেখো যে বাড়িগুলি রয়েছে, আমি বাঁ পাশ ডান পাশ দুদিকে একটু দেখাতে বলবো, দেখো বাড়ি রয়েছে, ঠিক সেখানে বাংকার হচ্ছে। তাহলে তারা জানবেন না কেন, এই প্রশ্নটা তো রয়েছেই। পুলিশ নয় জানে না, পুলিশের কাছে খবর ছিল না, পুলিশ জানতে পারেনি। এলাকার মানুষও কিন্তু তারা মুখ খুলতে চাইছেন না, তারা বলতে চাইছে না। তার কারণ হচ্ছে তাদের নিরাপত্তার একটা বিষয় রয়েছে। আমি দেখাবো, দেখো এই যে বাগানটা দেখতে পাচ্ছ, এই বাগানের মধ্যেই এখানেই তৈরি করা হয়েছে বাংকার। অর্থাৎ কীভাবে তারা এইভাবে তারা জাল বিস্তার করেছিল। একটার পর একটা এক বাংকার উদ্ধার হচ্ছে নিষিদ্ধ কাপসাপ। তোমাকে দেখাই যে বাংকারটা কীভাবে আমাদের দর্শকদের দেখাতেই হবে। আমি একটু তুষারকে বলবো এদিকটা এসে যদি দেখানো সম্ভব হয়, যে বাংকারটা দেখো লোহার একটা, কত বড় একটা লোহার পাল্লা তৈরি করা হয়েছে, এবং সেই পাল্লাটা তুমি দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু বেশ কিছু বস্তার পড়ে রয়েছে, কাগজপত্র পড়ে রয়েছে। এই ব্যাংকার যা অবস্থা, তাতে কিন্তু বেশ কয়েকজন এখানে রীতিমতো বসে থাকতে পারবেন, এবং এখানে তারা সময় কাটাতে পারবেন। অর্থাৎ এই ধরনের বাংকার কিন্তু একাধিক জায়গায় রয়েছে। তুমি দেখতে পাচ্ছ মাঠের মধ্যে একটা ফাঁকা মাঠ, তার মধ্যে কলা বাগান, এবং সেখানেই কিন্তু এই ধরনের
বাংকার রয়েছে এবং সেখানে এই প্লাস্টিক ঢাকা দিয়ে দেওয়া হতো। এই প্লাস্টিক ঢাকা দিয়ে গাছের পাতা মাটি দিয়ে দেওয়া হয়েছে যাতে মানুষ বুঝতে না পারেন যে এটা বাংকার আছে। তারা তাদের মতো করে কাজটি চালিয়ে যাচ্ছিল। বিএসএফ এসে কিন্তু দেখো এগুলো কিন্তু তালা দেওয়া ছিল, ভেঙে উদ্ধার করেছে। অর্থাৎ থেকে লক্ষ লক্ষ টাকার মাল ছিল, কয়েক কোটি টাকার মাল উদ্ধার করেছে বিএসএফ। এবং বুঝতে পারছো যে একের পর এক কলা গাছ রয়েছে, সেই কলা গাছের মধ্যে কলা গাছগুলি কাটা হয়েছে, এই মুহূর্তে কাটা হয়েছে এবং একাধিক বাড়ি রয়েছে, বসত বাড়ি রয়েছে। তার মাঝখানে এই ধরনের ব্যবসা বা এই ধরনের বাংকার কেন পুলিশের কাছে খবর রইল না বা পুলিশের কাছে কেন খবর থাকলো না, এটা নিয়ে দেখা যাক শেষ পর্যন্ত বিএসএফ এর তরফ থেকে আর কি তথ্য সামনে আসে। অবশ্যই আমাদের সেদিকটা নজর থাকবে। ধন্যবাদ। একদমই সেই ছবিগুলো আমরা দেখলাম, দর্শকদেরও দেখালাম। লিমা, মহাদেব দেখাচ্ছিল যেরকম ছবিগুলো, অর্থাৎ এক্ষেত্রে ওই গুপি গাইন বাঘা বাইনের মতন হাততালি দিল আর বাংকার এসে গেল, বাংকার তৈরি হয়ে গেল, তেমনটা তো নয়। এটা কোনো ম্যাজিক নয় বা ফুসমন্তর নয়। এগুলো তৈরি করতে নির্দিষ্ট একটা সময় লেগেছে। কত সময় লাগতে পারে বাংকারগুলো, তার গভীরতা, সেগুলো দেখলে বুঝতে পারা যাচ্ছে। তাহলে তৈরি হলো কিভাবে? গত 4 মাস ধরে এই বাংকারগুলো তৈরি হচ্ছে, বিএসএফ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। রাতের অন্ধকারে তৈরি হচ্ছে, খবর পাওয়া যাচ্ছে। তাহলে তৈরি যখন হলো, কাকপক্ষীটিও টের পেল না, এটা কি খুব একটা বিশ্বাসযোগ্য? এই যাবতীয় বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি গিয়েছে যে রাতের অন্ধকারে যদি তৈরি হয়ে থাকে, ইন্টেলিজেন্স উইং এর ভূমিকা, জওয়ানদের ভূমিকা, সবকিছু এখন এই বাংকারগুলো প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। কোন কোন রিপোর্টে কোন কোন বিষয়গুলো উল্লিখিত রয়েছে আমি একবার জানবো আমার সহকর্মী সায়ন্তর কাছ থেকে। সায়ন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন এই ছবিগুলো, বাংকারের ছবিগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন তুলছে। কি কি উল্লেখিত রয়েছে রিপোর্টে আমি জানতে চাইবো। একদমই, দেখো বাংকার যে কোথাও নিরাপত্তার যে বিষয়টা উঠে আসছিল দীর্ঘদিন ধরে, সেটা বেআব্রু হয়ে উঠেছে, এটা কিন্তু নিশ্চিতভাবে বলা চলে। আর সেই কারণে এই যে গত আগস্ট মাস থেকে, যেটা বিএসএফ এর ইন্টেলিজেন্স উইং মনে করছে, গত আগস্ট মাস থেকে এই বাংকারটা তৈরির কাজ শুরু হয়েছে। কারণ যাবতীয় জায়গার পরীক্ষা, বাংকারটার পরীক্ষা করে কিন্তু এটাই মনে করছেন ইন্টেলিজেন্স উইংয়ের যারা আধিকারিকরা রয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, জওয়ানদের নজর এড়িয়ে এই এই বড় ব্যাপক যে বাংকারটি তৈরি করা হয়েছে, 4টি বাংকার তৈরি হয়ে গেল, সেটা কিভাবে হলো? কোথাও কি নজরদারির ত্রুটি থেকে যাচ্ছে? কোথাও কি দুজনে, অর্থাৎ রাজ্য পুলিশ এবং বিএসএফ এর মধ্যে যে সমন্বয় রক্ষা করা উচিত ছিল, সেইটা কি সমন্বয় প্রশ্ন উঠছে। আরো একটা বিষয় খুব সংক্ষেপে জানতে চাইবো যে শুধুমাত্র ফেন্সিডিল মানে কাফ সিরাপ নয়, অন্য কিছু থাকারও বেশ কিছু বিষয় তারা নিশ্চিত হয়েছেন বলে জানা যাচ্ছে। অন্য কি কি বিষয়, সেগুলো কোন কোন জিনিস থাকলেও থাকতে পারে? একদমই, দেখো ফেন্সিডিল যে শুধুমাত্র আই ওয়াশ, এটা কিন্তু নিশ্চিতভাবে মনে করছেন বিএসএফ এর কর্তারা। তারা যেটা জানাচ্ছেন যে রাতের অন্ধকারে এই বাংকারগুলিতে অনুপ্রবেশকারীদের এনে রাখা এবং তারপর সকাল হলে গ্রামের মধ্যে দিয়ে অন্যত্র পাঠিয়ে দেওয়া, এটাই মূলত কাজ ছিল। ভারতীয় বুঝতে পেরেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ক্ষেত্রে আরো একবার সামনে এসেছে ফেন্সিডিল মানে কাফ সিরাপ, আই ওয়াশ বলে তারা মনে করছেন এর পেছনে আরো অনেক কিছু লুকিয়ে রাখা এবং অনেক কর্মকাণ্ড লুকিয়ে রাখার প্রয়াস আমরা জানবো ইন ডিটেল। আপাতত তোমায় ধন্যবাদ জানাই সায়ন্ত। ফিরাদ হাকিম তিনি কি বলছেন একবার শোনাবো। বিএসএফ এর দায়িত্ব এটা, ওই জায়গাটা রাজ্য পুলিশের দায়িত্ব নয়। ওই যে জায়গাটা বিএসএফ এর কমান্ড জোনের মধ্যে, সেখানে রাজ্য পুলিশ যেতেও পারে না। সুতরাং এইটাকে বিএসএফকে আরও কঠিনভাবে দেখতে হবে যাতে এরকম ইললিগাল বাংকার না হয়। দু একটা সিনেমাতেও আমরা পাকিস্তানের দিক দিয়ে বাংকার দেখেছি, কিন্তু সত্যিকারে যদি বাংকার থেকে থাকে, এটা ভারতবর্ষের আমাদের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তাই এটা দেখা সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত। শুধু ধর্মীয় মেরুকরণ করে, শুধু রাজনীতি করে, শুধু ভোটে যেতে নয়, ভারতের নিরাপত্তা আমাদের কাছে সবথেকে ইম্পর্টেন্ট। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তিনি কি বলছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। আমাদের তরফ থেকে কোথাও না কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে। এক, দ্বিতীয়ত ইন্টেল, যেটা ইন্টেলিজেন্স গ্যাদারিং অফ ফ্রম লোকাল পিপল, মানে যেটা সাধারণ মানুষ যারা বসবাস করছে, এটা তো রাতারাতি হয়নি, তাদের থেকে যে ইন্টেলিজেন্স গ্যাদারিং, সেখানে আমার মনে হয় কোনো একটা গ্যাপ থেকে যাচ্ছে। আর আমার মনে হয় এবার সময় এসেছে, যদি এগুলো আমরা দেখতে পেয়েছি, ধরা পড়েছে, কান মোলার সময় এসে গেছে।
দেখো লিমা আর শুভজিৎ, শাসক বিরোধী তরজা চলবে, কিন্তু এই যে নদিয়া জেলার টুঙ্গি সীমান্ত এলাকায় 4টি বাংকার হঠাৎ করে চোখের সামনে চলে এলো, কিভাবে চলে এলো এবং সীমান্ত এলাকা, অরক্ষিত এলাকা, নিরাপত্তা, এই প্রশ্নগুলো কিন্তু অনেকটা করে ভাবাচ্ছে। ঠিক সেরকম একটা সময় আরও একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, সীমান্তে বাংলাদেশের উস্কানি অব্যাহত। এই কথাটা বলছি কারণ মালদার সুখদেবপুর, যেখানে ফসল তুলে নিয়ে চলে যায় অনুপ্রবেশকারীরা, সেখানে আবার নতুন করে উত্তেজনা। ওপারে চাপাই নবাবগঞ্জ, সেখানে জমায়েত থেকে বাংলাদেশিদের উস্কানি, সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। অস্ত্র নিয়ে বাংলাদেশি দুষ্কৃতীদের উস্কানির ভিডিও ভাইরাল, দেখুন। শুভতোষ ভট্টাচার্য, আমাদের মালদার প্রতিনিধি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। শুভতোষ, যে ছবি আমরা দেখলাম, এতগুলো জমায়েত, মানে এতগুলো মানুষ এক জায়গায় জমায়েত হয়েছেন, শুধুমাত্র তাই নয়, উস্কানি দেওয়া নয়, সঙ্গে অস্ত্রও রয়েছে, ভয়ঙ্কর। হ্যাঁ দেখো, আমরা এই প্রথম খবরটা করেছিলাম যে সেখানকার সুখদেবপুরের বাসিন্দারা বারবার এই অভিযোগ আমাদের ক্যামেরার সামনে করেছিল যে ওপার থেকে বিভিন্ন মসজিদে বিশেষ করে চাঁপাইগঞ্জ নবাবগঞ্জের যে কিরণগঞ্জ গ্রাম সহ আশেপাশে যে গ্রামগুলো রয়েছে, সেখানে মসজিদে রীতিমতো ঘোষণা করে দেওয়া হয়েছিল যে সেখানে জমায়েত হওয়ার জন্য বাংলাদেশি নাগরিকদের জমায়েত হতে হবে হাতে অস্ত্র নিয়ে। এবং সেই কাজটা যার পর ঘোষণার পর থেকেই কিন্তু ধীরে ধীরে তারা কিন্তু জমায়েত হওয়া শুরু করেছে। এবং যেহেতু দুপুর বিকেলের পর থেকে এই জমায়েতটা আরও বেশি করে দেখা যাচ্ছে। সবথেকে যেটা বড় বিষয় যেটা, যে ইতিমধ্যেই বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশের তরফ থেকে কিন্তু তাদেরকে উৎসাহিত করা হয়েছে এবং তাদের আধিকারিকরা স্পষ্টভাবে তাই সেই সমস্ত নাগরিকদেরকে সেখানে জমায়েত হওয়ার জন্য তারাও কিন্তু আকারে ইঙ্গিতে যেমন বলছেন, এবং একই সাথে যে অভিযোগ, তারা কিন্তু একেবারে রীতিমতোভাবে তাদের সাহায্য করছেন। এবং ওই এলাকাতে পুরোপুরি যেটা সুখদেবপুরের যেটা ফাঁকা অংশ, 1.5 কিলোমিটার অংশ ফাঁকা। বিজিবির যদি এরকম ধরনের অ্যাক্টিভিটি থাকে শুভতোষ, তাহলে বিএসএফ এর কি বক্তব্য? দেখো, বিএসএফ তো চাইছে না কোনোভাবেই যে মানে আইন শৃঙ্খলা বা ওখানে কোনো শান্তি বিঘ্নিত হোক, কারণ বিএসএফ চাইলেই কেন, শুধু এখানকার গ্রামবাসীরা এখানে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, তারাও যদি তারা দিচ্ছে তখন তারা পালিয়ে যাচ্ছে। কিন্তু বিএসএফ কখনোই কিন্তু এটা করেনি, কখনো একবারের জন্য এত বারবার প্ররোচনা, উস্কানিমূলক যে কাজকর্ম হচ্ছে বা হামলা চালানো হচ্ছে, বিএসএফ কিন্তু লাঠিচার্জ পর্যন্ত করেনি। বরঞ্চ এখন যা পরিস্থিতি, তাতে এই গ্রামবাসীরা প্রতিরোধ করতে গিয়ে যদি পাল্টা হামলা চালায়, সুখদেবপুরের বাসিন্দা মানে আমাদের এই ভারতীয়রা, তারা যাতে না করে, তারা যদি তাদের মেজাজ না হারায়, সেই কারণে তাদেরকে সচেতন করা হচ্ছে। নজর থাকবে আমাদের সুখদেবপুরে। অবশ্যই তোমার সাথে কথা হবে। আপাতত তোমাকে ধন্যবাদ শুভতোষ। মানিকচক, কালিয়াচক আর এবার বজবজ, আবারও গুলিবিদ্ধ শাসক দলের নেতা তৃণমূল কর্মী, যাকে জানা যাচ্ছে কৃষ্ণ মণ্ডল গুলিবিদ্ধ হয়েছেন এবং এক নয় একাধিক গুলি লেগেছে তার। কিন্তু এর পিছনে কি কারণ থাকতে পারে? যারা বাইকে করে এলো তারা কারা? খুনের মোটিভ কি? এখনো পর্যন্ত বিষয়টি স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছেন। আর আমাদের রিপোর্টাররা এই মুহূর্তে সব খবরের আপডেট দেবেন। শর্মিষ্ঠা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, একেবারে তৃণমূল নেতা কৃষ্ণ মণ্ডলের বাড়িতে পৌঁছে গিয়েছেন। শর্মিষ্ঠা, তুমি একবার তৃণমূল নেতার বাড়িতে পৌঁছেছো, পরিবার কি মনে পড়ছে, কি কারণে তাকে গুলি করা হয়েছে? এই যারা গুলি করেছে তারা কারা হতে পারে? দেখুন লিমা, এখানে যখন এসেছি তখন তার পরিবারের সদস্য একটা কথাই বলছেন যে প্রায় 3 বছর আগে যখন গুলি করা হয়েছিল, তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল, তখন সেটা পুরোপুরি রাজনৈতিক কারণে হয়েছিল এবং সে তৃণমূল করে এবং তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরেই তার উপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ অভিযোগ পরিবারের, এটা বলতে পারো, তার উপর যখন আগের বার গুলি চালানো হয়েছিল তখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই গত 3 বছর ধরে কাউকে গ্রেপ্তার করতে পারেনি নোদাখালী থানার পুলিশ। ওই 3 বছর আগে তখন তিনি অঞ্চল সভাপতি ছিলেন, সেই অঞ্চল সভাপতির উপর কে বা কারা প্রকাশ্যে এসে গুলি করে গেল, সেই ঘটনার কোনো রকম কিনারা করতে পারেনি পুলিশ। তার 3 বছর পর, প্রায় 3 বছর পর, সেই পুরনো যে ঘটনাস্থলে তাকে গুলি করা হয়েছিল, পুরনো যে জায়গায় গুলি করা হয়েছিল, তার থেকে মাত্র 100 কি 200 মিটার দূরত্বে আজ তার উপর আগ্নেয়াস্ত্র নিয়ে একেবারে হামলা করা
করা হলো এবং এই ক্ষেত্রে পরিবারের লোকজন সেই অভিযোগই করছে যে এর পিছনেও রাজনীতি লুকিয়ে রয়েছে। আপনার ছেলে এখন কেমন আছে? আমি কি করে জানবো? হেমা, এখনো খবর কোনো পাননি? না, খবর এখনো পাইনি। আগের বারও তো গুলি করা হয়েছিল। হ্যাঁ, তখনও বাজার করতে গিয়ে গুলি করা হয়েছিল। এখনো বাজার মেয়ের জন্মদিনে, হ্যাঁ 4 বছরের 3 বছরের মেয়ে। আচ্ছা, 3 বছর আগে? না, হ্যাঁ 3 বছর। 3 বছর আগে যখন জন্মদিনে বাজার করতে গিয়ে গুলি করা হয়েছিল কৃষ্ণ, মানে আপনার ভাইকে, সেই ঘটনা কাউকে অ্যারেস্ট করেছিল পুলিশ? কই না, আমি এটা শুনিনি অ্যারেস্ট করতে। মানে বাড়ির কেউ জানে না যে কাউকে অ্যারেস্ট করা হয়েছে? পুলিশের পক্ষ থেকে আজ কোনো রকম এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আপনাদেরকে? না। একবারও বাড়িতে পুলিশ এসেছে? না। আপনাদের সঙ্গে ফোনে কোনো রকম যোগাযোগ করা হয়েছে? আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেনি। আগের বারের ঘটনার সময় পুলিশ এসেছিল। কিন্তু আজকের যে ঘটনাটা ঘটেছে, এই এতগুলো ঘন্টা কেটে গেছে, আপনাদের কাছে এসে কেউ কিছু জিজ্ঞাসা করেছে? না, কেউ আসে না। ওই মাঝে 2-3টে ছেলে আছালো, মানে তারা সাংবাদিক এসেছিল, কিন্তু পুলিশ কোনো রকম আসেনি। ছবি তুলে না। হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার যে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন করছেন কৃষ্ণ মণ্ডলের পরিবারের সদস্যরা। তারা বারবার আগেরবারও গুলি করা হলো, কাউকে অ্যারেস্ট করা হলো না, এবার এখন গুলিবিদ্ধ হলেন কেউ, এখনো পর্যন্ত পুলিশ বাড়িতে এলো না। সত্যি এই প্রশ্নগুলো তো সাধারণ মানুষও করবে। শর্মিষ্ঠা, নজর রাখো। একেবারে শুধু প্রশ্ন করবো না এক্ষেত্রে লিমা, শর্মিষ্ঠা যে ছবিটা আমাদের এইমাত্র দেখালো, তার মায়ের সঙ্গে কথা বলছেন, তার বোনের সঙ্গে বা দিদির সঙ্গে কথা বলছেন, তারা বলছেন তারা অসহায়তা শব্দের ক্ষেত্রে কম পড়ে যাচ্ছে। 3 বছর আগে একই ঘটনা, দুষ্কৃতীরা আবারও একই ঘটনা ঘটালো, কিন্তু এখনো পর্যন্ত কারোর কোনো রকম টিকি ছুঁতে পারেনি পুলিশ। ফলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে না, এ কথা বললে হয়তো কম বলা হবে। তার কারণ পুলিশের ভূমিকা নিয়ে আরও একবার গুরুতর প্রশ্ন উঠেছে। একই জায়গায় 100 মিটারের মধ্যে 3 বছর আগে এভাবে দুষ্কৃতীরা প্রকাশ্যে গুলি চালিয়েছিল, আবারও গুলি চালালো। তদন্ত এখন কোন গতিতে এগোচ্ছে, এ প্রশ্ন গুরুতর। আমি জানবো, আমার সহকর্মী সুপ্রিয় আমার সঙ্গে রয়েছে। সুপ্রিয়, একই জায়গায় আবারও গুলি, একই ঘটনা, পুলিশ জানতে পারছে না, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? দেখো, প্রকাশ্য দিবালোকে আজ কৃষ্ণপদ মণ্ডল, তাকে লক্ষ্য করে বাইকে চড়ে আসা 3 দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং সেই গুলি এখনো পর্যন্ত তার শরীরের ভেতরে রয়েছে, অর্থাৎ গুলি শরীরে আটকে রয়েছে, এমনটাই আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি। তার কারণ গুলিবিদ্ধ হওয়ার পর তাকে রক্তাক্ত অবস্থাতে উদ্ধার করে তার পরিচিত বা যারা আত্মীয়রা রয়েছেন বা বন্ধুরা রয়েছেন, তারা কলকাতার একটি বেসরকারি হাসপাতাল খিদিরপুর সংলগ্ন তদন্ত এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে? এখনো পর্যন্ত আটকাতে কাউকে কোন রকম ভাবে পাকড়াও করা যায়নি কেন? দেখো, তদন্তকারীরা এখন যে বিষয়টা দেখছেন তাতে হচ্ছে যে এই যে হামলা বা গুলি চালানোর যে ঘটনা ঘটেছে তৃণমূল নেতাকে লক্ষ্য করে, এর পেছনে ঠিক কি মোটিভ রয়েছে। তার কারণ ইতিপূর্বে যে হামলার ঘটনা ঘটেছিল সেই সময় কিন্তু একটা রাজনৈতিক অশান্তির বিষয়। বুঝতে পেরেছি। আপাতত তোমায় ধন্যবাদ সুপ্রিয়। কি মোটিভ রয়েছে, রাজনৈতিক কারণ নাকি অন্য কিছু, নাকি অন্য কোনো শত্রুতা, যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ সুপ্রিয়। একটা মন ভালো করা ছবি দেখাবো, কারণ ইতিহাস গড়ে ফেলেছে ভারতীয় রেল। বিশ্বের সবচেয়ে উঁচু রেল ব্রিজ চেনাব সেতুর ওপর দিয়ে ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস। ছবি রয়েছে। কাটরা থেকে শ্রীনগর ছুটল বন্দে ভারত এক্সপ্রেস। বিশ্বের সর্বোচ্চ রেল সেতুতে গড়ালো ট্রেনের চাকা। সফল ট্রায়াল রান জানালো রেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে হবে আনুষ্ঠানিক সূচনা।